জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিতর্কিত ও বিভ্রান্তিকর মন্তব্য করার কারণে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিএনপি নেতা ফজলুর রহমান এবার মজার ঘটনা ঘটিয়েছেন। এবার খেলা হবে বিরাট সুখবর। অতএব ফজু পাগলার রাজনীতি জয় বাংলা হয়ে যাচ্ছে, এটা একটা সুখবর। রাস্তাঘাটে চেঁচা খাবে, জনগণের জুতার বাড়ি খাবে, মবের শিকার হবে। তো গাছটা যেমন ফলটা তো তেমন হবে, তবে এমন ফলই তো আমরা চাই, কারণ বাঘের ঘরে বাঘ শাবকী হওয়া উচিত। দর্শক, আজকে এমন একটা মিঠা মিঠা খবর নিয়ে আসছি। একটা অংশে আমরা দুর্বল হলেও সমস্যা নাই, বাকি অংশগুলো সক্রিয় অবস্থায় আছে। দুই দিক থেকে ধরছে, তো কোন দিকে যাবো, কোন দিকে পালাবার সুযোগ নাই। হেফাজত নেতা মুফতি হারুন ইজহার ভাই ফাঁস করলেন হাসিনা পতনের আসল কারণ, এবং আমি মনে করি যে তার এই কথা 100% সত্য। আমি মনে করি মুফতি হারুন ইজহার ভাই আজকে আমাদের সামনে কঠিন সত্য তুলে ধরলেন। এই পাগলা ফজলুর রহমানকে শুধু গ্রেপ্তার নয়, তার মতো যেগুলো আওয়ামী লীগের বিভিন্ন ভাবে পারপাস সাফ করার জন্য এখন বাংলাদেশের রাষ্ট্রের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, তাদের প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে। এবং এদেরকে গ্রেপ্তার করে শুধু আইনের আওতায় আনলে হবে না, এই সবগুলোকে প্যাকেট করে শেখ হাসিনার আতুলের কাছে পাঠিয়ে দেন। এগুলো যতদিন থাকবে ততদিন বাংলাদেশে আর আওয়ামী লীগ লাগবে না। এই আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার জন্য এরকম একটা টাটকা ফজলুর রহমান থাকলেই বাংলাদেশে আওয়ামী লীগ এমনি এমনি আসবে। যে পাপ বাপকেও ছাড়ে না, কিন্তু এখন এটা অন্যরকম হয়ে গেছে। পাপ বাপকে তো ছাড়েই না, সাথে ছেলেকেও ছাড়ে না আর কি। প্রিয় দর্শক মণ্ডলী, কন্টেন্ট ক্রিয়েটর তহিদুদ্দিন আফ্রিদি গ্রেফতার হয়েছেন। একটা প্রশ্ন আপনাদের কাছে করতে চাই, তহিদুদ্দিন আফ্রিদিকে আপনি কি অপরাধী মনে করেন? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট বা পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াতে চাই না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদেরকে একটা বিরাট সুখবর দিই। আমার যে সোর্স আছে, অথবা বিএনপির যে মার্কাস, বিএনপির যে কাবা, লন্ডনের সাথে আমার যতটুকু যোগাযোগ এবং বিএনপির হাইকমান্ডের সাথে যে যোগাযোগ বা যতটুকু তথ্য জানি, তাতে খুব শীঘ্রই বিএনপি নেতা ফজলুর রহমানকে বিএনপি থেকে বহিষ্কার করা হবে এবং খালেদা জিয়ার কনসেন্টের ভিত্তিতেই সেটা করা হবে। অতএব ফজু পাগলার রাজনীতি জয় বাংলা হয়ে যাচ্ছে, এটা একটা সুখবর। ফজু পাগলা এবং রুমিন ফারহানার বিরুদ্ধে ছাত্র জনতা জেগে উঠছে। হাসনাত আব্দুল্লাহ তো স্পষ্ট বলেছেন রুমিন ফারহানা হচ্ছে আওয়ামী লীগের বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক, আর ফজু পাগলা যে কি সেটা বলার আর অপেক্ষা রাখে না। ফজু পাগলাকে জুতা মারার কর্মসূচি অলরেডি এসেছে, আপনি আলোচনা শুনতে শুনতে হয়তো বা দেখবেন যে জুতা মারা শুরু হয়ে গেছে। কুশপুত্তলিকা দাহ করা হবে এবং আপনার লিখে রাখেন, এটাও একটা পার্ট অফ সুখবর, যে ফজু পাগলা যদি ঠিকঠাক মতো না পালাতে পারে তাহলে রাস্তাঘাটে চেঁচা খাবেন, জনগণের জুতার বাড়ি খাবেন, মবের শিকার হবেন। মনে রাখবেন, জুলাই যোদ্ধারা যদি মব অফ করে দেন, বন্ধ করে দেন, তাহলেই আওয়ামী লীগ বা আওয়ামী লীগের যে বীজ আছে বাংলাদেশে বিএনপির ঘরে বা বিভিন্ন জায়গায়, এরা জেগে উঠবে। অতএব আমাদের বিপ্লব পূর্ণতা পাওয়ার আগ পর্যন্ত মব বন্ধ করা যাবে না। মবই হচ্ছে আমাদের শক্তি, মবই হচ্ছে প্রকৃতি বিপ্লব। অতএব মব বলে যত চিল্লা করা, এটা বন্ধ করা যাবে না। যাহা কিছু কল্যাণকর তাই মবের মাধ্যমে হয়েছে। জুলাই বিপ্লবের সত্য অ্যাটলিস্ট এটা। দর্শক, ফজু পাগলার বিরুদ্ধে চারদিকে যেরকম প্রতিবাদের ঝড় এবং তারেক রহমান বিএনপি যেভাবে বেকায়দায় করেছে, ছাত্রদল যেভাবে বেকায়দায় করেছে, এই পরিস্থিতি থেকে উত্তরণের আর কোনো উপায় নেই ফজু পাগলাকে বহিষ্কার করা ছাড়া। আপনারা খুব শীঘ্রই শুনবেন যে বহিষ্কার। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের উপরে প্রভাব পড়েছে। যেমন শিক্ষার্থীরা প্রশ্ন ছুড়ে দিয়েছে যে এবার ডাকসুতে জিততে হলে শুধু শিক্ষার্থী বান্ধব হলে হবে না, কারণ এখানে সবাই শিক্ষার্থী বান্ধব, এখানে ফ্যাসিস্টদের দালাল নাই, আওয়ামী লীগ নাই। এমনকি জুলিয়াস সিজার সেও ছাত্রলীগের বিরুদ্ধে, সাবেক ছাত্রলীগ হলো। এখানে ফ্যাসিবাদের বিরুদ্ধে জুলাইয়ের পক্ষের শক্তি হতে হবে, জিততে হলে প্রথম কন্ডিশন হচ্ছে এটা। এখন ছাত্র দলের যারা ইলেকশন করছে ডাকসুতে, তারা কি জুলাইয়ের পক্ষের শক্তি না বিপক্ষের শক্তি, এটা তাদেরকে প্রমাণ করতে হবে। ছাত্র দলের উপদেষ্টা, অভিভাবক, দেখেন ছাত্র দলের সাংগঠনিক অভিভাবককে বিএনপি চেয়ারপারসন কে, খালেদা জিয়া অথবা তারেক রহমান, এবং তাদের উপদেষ্টা ফজলুর রহমান। তাহলে ছাত্র দলের আব্বার আব্বা ফজলুর রহমান, সে বলছে 5 আগস্ট ঘটিয়েছে কালো শক্তি জামাত শিবির, আর সার্জিসটা ছিল অভিনেতা, এবং এটা একটা সন্ত্রাস, এবং এই হাসনাতরা 500-700 মানুষ হত্যা করেছে। মানে এক কথায় একদম আওয়ামী লীগ যেটা বলছে সেটা। ছাত্র দলে ডাকসুর বিপিজিএস এজিএস প্রার্থীদের আব্বার আব্বা এটা বলছে। অতএব এই পরিস্থিতিতে ছাত্রদল বিএনপি কি আর করবে? এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ফজু পাগলার বিরুদ্ধে জুতা নিক্ষেপ করা হবে, কুশপুত্তলিকা দাহ করা হবে। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে এমন কোন প্রার্থী বিজয়ী হবে যিনি ফজু পাগলাকে আব্বা মানেন, যে 5 আগস্টে কটূক্তি করে? এটা হয়? এটা হয় না। যার ফলে অনিবার্যভাবে ফজু পাগলাকে বহিষ্কার করতে বাধ্য হবে। রুমিন ফারহানার বিরুদ্ধেও জনতা খেপে গিয়েছে। তবে রুমিন ফারহানাকে বহিষ্কার করা হবে না, তবে রুমিন ফারহানা বিএনপির যে ক্লাস
অথবা ফ্যাকশন, এর মধ্যে পড়ে তার রাজনীতি জয় বাংলা হয়ে যাবে, আর ফজলুল বাংলার রাজনীতিও জয় বাংলা হয়ে যাবে। রুমিন ফারহানা তো এমনিতেই হামলা করেছে রুমিন ফারহানার গুন্ডারা এনসিপির নেতার উপর, আতাউল্লাহর উপর, আর সেটার একটা ডাইমেনশন হচ্ছে বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্ব। রুমিন ফারহানা বেসিক ক্ষোভটা ধরেছেন বিএনপির প্রতিপক্ষ গ্রুপের উপর। এই যে 15 বছরে যেটা হয়নি সেটা হয়েছে, মানে 15 বছরে চাইতে এখন খারাপ। আওয়ামী লীগ আমলে ভালো, ভালো তো থাকবেই, প্লটের আবেদন করেছিল এবং পতাকা নিয়ে ঘুরতো এমপি, একটা ভাব আছে না, এখন তার সেটা নাই। এবং হাসিনা তার বিরোধিতার জন্য হয়তো বা তাকে পুরস্কার দিত। এবং এই রুমিন ফারহানার সাথে সাবেক মন্ত্রী আওয়ামী লীগের নাসিমের ছেলের সাথে, নাসিমের ছেলের নাম সম্ভবত জয়, তার সাথে অবৈধ সম্পর্ক ছিল, এটা নাসিমের ছেলের স্ত্রী নাকি বলেছে অনেক। তখন তো মজা মাস্তি ভালো ছিলেন, আর এখন তো সেই সুযোগ নেই, এখন তো এগুলো করতে গেলে এক্সপোজড হয়ে যাবে। তো এই জন্য রুমিন ফারহানার রাজনীতি ও জয় বাংলা হওয়ার পথে। তবে রুমিন ফারহানা বহিষ্কার হবে না, আর ফজলুল বাংলা বহিষ্কার হবে। হাসনাত আব্দুল্লাহ ক্লিয়ার কাট বক্তব্য দিয়েছেন, রুমিন ফারহানা ও ফজলুর রহমান যে কর্মগুলো করছেন আমরা তা বিএনপি হাইকমান্ডের নির্দেশনাতেই হচ্ছে বলে মনে করছি। এই বক্তব্যের একটা তাৎপর্য আছে। ফজলুল বাংলা নিজে বলেছেন যে তারেক রহমান নাকি তাকে বাহাবা দিয়েছে এইসব বক্তব্যের কারণে, অতএব দায় তারেক রহমান নিতে হবে। এখন কি মনে করছেন যে তারেক রহমান বিএনপি আপনারা ফজলুল বাংলাকে বহিষ্কার করে দিয়ে আপনারা জুলাইয়ের পক্ষে সত্যি উঠবেন? না, পারবেন না। আপনার নির্দেশে তারেক রহমান 5 আগস্টের ভিলেন, আপনার নির্দেশে এই ঘটনা ঘটেছে। তারেক রহমান ফজলুল বাংলাকে মাঠে নামিয়েছিল টেস্ট কেস হিসাবে, যে এই জুলাইতে তো বিএনপির স্টেক নাই, এই জুলাই তো জামাত শিবির এনসিপি, অতএব জুলাইকে জয় বাংলা করে দিতে হবে। এই জন্য এই জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র মূল্য ঝুলিয়ে রেখেছে। বিএনপি ক্ষমতা আসলে এগুলো লাথি দিয়ে ফেলে দিবে, জুলাই কোনো স্থান দিবে না। আর জুলাইয়ের বিরুদ্ধে কি করা যায়, যেন ফজলুল বাংলাকে তারেক রহমান মাঠে নামিয়ে একটু টেস্ট করে দেখেছে। কারণ এতদিন তো টেস্ট করা হয়েছে, আপনারা এত ফজলুল বাংলা এই বক্তব্যগুলো প্রচার করেছে, বিএনপির কারণে সে টক শোতে দাওয়াত পেয়েছে, এখনো পাচ্ছে। এর প্রাশ্চিত তারেক রহমানকে নিতে হবে। অর্থাৎ বহিষ্কার করলেই যে আপনি মাপ পেয়ে গেলেন তা না, আপনি 5 আগস্টের ভিলেন, এটা জাতি আপনাকে মনে রাখবে। কারণ আপনার নির্দেশে, তারেক জিয়ার নির্দেশে ফজলুল বাংলাই কাজ করছে। আমরা রেসপেক্ট করি খালেদা জিয়া, কারণ তিনি এই ধরনের কোনো ঘটনা ঘটানি। অতএব ভারত তার দালালদের মাধ্যমে টেস্ট করিয়েছে যে পরিস্থিতি কি, একটু জুলাই অভ্যুত্থানকে একটু নাড়া দিয়ে দেখি, জুলাই অভ্যুত্থানকে জয় বাংলা করে দেখি পারা যায় কিনা। এখন ছাত্র জনতার সামনে পরীক্ষা, হ্যাঁ তারা জেগে উঠেছে। ফজলুল বাংলাকে যদি পিটিয়ে হাত পা ভেঙে দিতে না পারে, কি মনে করেন ও বহিষ্কার হলে কি মাপ পাবে? ও রাস্তায় বেরোলো, যদি বাংলাদেশে থাকে, যদি না পালাতে পারে, ওকে ধরে জেলে ভরতে হবে, নইলে জনগণ পিটিয়ে ওর হাত পা ভেঙে দিবে। এটা যদি না করতে পারে তাহলে জুলাই পরাজিত, জুলাই যোদ্ধাদের ফাঁসি হবে ভবিষ্যতে পুলিশ হত্যার মামলায়। অতএব এটা একটা টেস্ট কেস ছাত্র জনতার জন্য। মাত্র কিছুক্ষণ আগে কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি, বাবার নামের চেয়ে যার নামটা বেশি মানুষ চিনে, এমনকি বাংলাদেশের ইয়াং জেনারেশনের কাছে বলেন, বিভিন্নভাবে বলেন, তৌহিদ আফ্রিদি একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ছিল। অনেক ভালো কাজও তার আছে, সবচেয়ে খারাপ কাজ তা না। তবে 5ই আগস্ট সরকার পতনের পর তৌহিদ আফ্রিদি সম্পর্কে আমাদের কন্টেন্ট ক্রিয়েটররা তারা যেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আনছে, মানে এগুলো দেখে প্রথমে বিশ্বাসই হয় নাই। তবে যেদিন আমরা ডিবি হারুনের সাথে তৌহিদ আফ্রিদির একটা বিশেষ ভিডিও দেখলাম চাচা ভাতিজার, তখন কিন্তু মনে হয়েছে যে নেটওয়ার্ক চ্যানেলটা আসলে কোন লেভেলে। তো তৌহিদ আফ্রিদি এই 5ই আগস্ট পরবর্তী সময় দীর্ঘ 1 বছর কোথায় ছিল, আজকে কোথায়, কিভাবে তিনি ধরা খাইয়া গেলেন, বা তার অবস্থান কিভাবে প্রকাশিত হয়ে গেল, আসুন দেখে আজকের ভিডিওতে আপনাদেরকে তথ্যগুলো দিচ্ছি। আজকে আমি যখন নিউজটি করছি রবিবার রাত প্রায় শেষের দিকে, মাত্র কিছুক্ষণ আগে বরিশাল থেকে তাদেরকে বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়েছে। কিছুদিন আগে যখন তার বাবাকে গ্রেপ্তার করা হয়েছে, তখন আলোচনায় ছিল তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করতে হবে। আপনার বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি যিনি আছেন মিজান ভাই, তিনি বলছেন যে বরিশাল নগরীর বাংলা বাজারে যে এরিয়া আছে সেখানে তৌহিদ আফ্রিদির অবস্থান প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করা হয়েছিল, এবং কি তথ্য ছিল যে তৌহিদ আফ্রিদি আছে। তো কোথায় আছে? সেখানে একটি ডায়াগনস্টিক সেন্টার আছে, সেই ডায়াগনস্টিক সেন্টারের পাশের একটি বাসায় তৌহিদ আফ্রিদি অবস্থান করছিল। গেল কয়েকদিন আগেই তৌহিদ আফ্রিদি নিজেও জানাইছিল যে সে বরিশাল আছে তার বাবাকে নিয়ে, তার বাবা গ্রেপ্তারের আগে পলাতক অবস্থায় আছে, হয়তো আত্মীয় স্বজন অথবা বিশেষ শোভাকাঙ্ক্ষীর কাছে আছে। বাট গেল কয়েকদিন যাবত তার বাবার বিরুদ্ধে যে মামলা, বা তার বিরুদ্ধে আপনার বৈষম্য বিরোধী জুলাই যোদ্ধারা যে আলটিমেটাম দিয়েছে সরকারকে, তখনই কিন্তু নড়ে চড়ে বসেছে প্রশাসন। তো তাদের বিরুদ্ধে অভিযোগ কি, এই মুহূর্তে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে কিন্তু ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা দিয়ে। 17ই আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে হামলা এবং আন্দোলনকারীদের হত্যার অভিযোগে যাত্রাবাড়ি থানায় দায়ের করা এক মামলায় তৌহিদ আফ্রিদির বাবা নাসির উদ্দিন সাথীকে যখন গ্রেপ্তার করে, তখনই আমরা দেখলাম যে যাত্রাবাড়ি থানার সেই মামলাটি গত বছরের আগস্ট মাসের 30 তারিখ দায়ের করা হয়েছে। সরকার পতন হয়েছে 5 তারিখ, মামলা দায়ের হয়েছে 30 তারিখ। তো যেটি বর্তমানে এখনো তদন্তাধীন আছে আমাদের সিআইডির কাছে। মামলার প্রধান আসামি আবার হচ্ছে আপনার শেখ হাসিনা। আসামি তালিকার 2 নম্বরে আছে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, 3 নম্বরে সাবেক আইজিপি আব্দুল্লাহ মামুন। তো এখন তৌহিদ আফ্রিদি আসলে বা তার বাবা এই মামলার কতটুকু গুরুত্বপূর্ণ আসামি, আমরা যদি তালিকা দেখি, তালিকার 11 নম্বর আসামি হচ্ছে তৌহিদ আফ্রিদি এবং 22 নম্বর আসামি হচ্ছে তার বাবা নাসির উদ্দিন সাথী। এছাড়া আরো এখানে
25 জনকে আসামি করা হয়েছে, অজ্ঞাতনামা 150 জনকে আসামি করা হয়েছে। রাজনৈতিক সংশ্লিষ্টতা অথবা আওয়ামী লীগ সরকারের চাটুকারিতা অথবা ডিবি হারুনের সাথে সখ্যতা অথবা 5ই আগস্টের আগে এই বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটরদেরকে চাপ দেয়া, সরকারের পক্ষে বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ড করানোর জন্য তৌহিদ আফ্রিদি ফোনে টাকা দিয়া, প্রশাসনকে দিয়া চাপ দিয়া, এই যে কন্টেন্ট ক্রিয়েটরদেরকে এক ধরনের জিম্মি করে রাখছিল, সেইটা ছিল তার বিরুদ্ধে মামলা যদি করা হয়তো রিয়েল একটা মামলা হইতো। হেফাজত নেতা মুফতি হারুন ইজাহার ভাই তিনি ফাঁস করলেন হাসিনা পতনের আসল কারণ, এবং আমি মনে করি যে তার এই কথা 100% সত্য। দেখুন, হাসিনা এত শক্তিশালী, ভারত সমর্থনে আছে, পুলিশ আছে, আর্মি আছে, বিজিবি আছে, র্যাব আছে, আর্মির কাছে ভারী ভারী মেশিন গান আছে। এত কিছুর সামনে কে দাঁড়াবে? চিন্তা সবারই ছিল, এবং সবাই মনে করতো যে হাসিনা বোধহয় ম্যানেজ করে ফেলবে। এবং মুফতি হারুন ইজাহার নিজেই বলেছেন যে কেউই বিশ্বাস করেন, এমনকি তিনি নিজেও বিশ্বাস করতেন না। যখন ক্যান্টনমেন্ট থেকে ফোন আসে তার কাছে যে ভাই রাস্তায় নামেন, আমরা গুলি চালাবো না, উনি মনে করছিলেন যে হাসিনার লোকই আসলে ফোন করে মনোভাব জানতে চায়। উনি বলছেন যে না, আমি তো হাসিনার প্রথম চাই না, উনি উন্নয়ন করেছে, এই করেছে, সেই করেছে। তখন সেই লোকটা বলছে ভাই আমাকে আর পাবেন না আপনি এই ফোন নাম্বার থেকে, আপনারা রাস্তায় নামেন, আমরা গুলি চালাবো না, এই সরকার টিকবে না। তার মানে ওই যে একদিন আগে সিদ্ধান্ত হয়ে গিয়েছে গুলি চালাবে না। ওয়াকারুজ্জামানের নেতৃত্বে একটা মিটিং হয়েছিল, সেখানে জুনিয়র অফিসাররা বলেছিল যে আমরা গুলি চালাবো না। তো সেটারই বাস্তব আমরা দেখলাম। কারণ আগের রাতেও কিন্তু হাসিনার নেতৃত্বে যে মিটিং হয়েছে সেখানে সেনাপ্রধানও ছিলেন, সেখানে বলা হয়েছে যে ঢাকার প্রবেশপথগুলিতে পুলিশ থাকবে, সঙ্গে সেনাবাহিনী থাকবে। তো পুলিশের মনোবলটা তো খুবই খারাপ, পুলিশের অনেক সদস্য মারা গেছে, পুলিশ দুর্বল হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে। তো বলছিল যে যেই চেষ্টা করবে ঢাকা শহরে প্রবেশের, পুলিশ চেষ্টা করবে বাধা দেওয়ার, না পারলে সেনাবাহিনী ওপেন গুলি চালাবে, এতে যেই কয়জন মারা যায় মারা যাক, কিন্তু যে কোনো মুহূর্তেই ঢাকা শহরে ঢোকা বন্ধ করতে হবে। তো সেখানে কিন্তু ওয়াকারুজ্জামান কিছু বলে নাই, শেখ হাসিনাকে বলছে ঠিক আছে। তো 5ই আগস্ট পুলিশ তো রেডি, সেনাবাহিনীও রেডি, পুলিশের তো মনোবল তুঙ্গে যে হ্যাঁ এবার সেনাবাহিনী আছে, আমাদের ভয় নেই। কিন্তু দেখি যেখানেই প্রবেশ পথ দিয়ে ঢোকার চেষ্টা করি, পুলিশ সামান্য গুলি টুলি চালিয়ে পরে ছেড়ে দেয়, সেনাবাহিনী কিছুই করে না। তখন পুলিশ সদর দপ্তরে ফোন করে বলে যে স্যার এইটা কোন ধরনের কথা, প্ল্যান ছিল কি, হচ্ছে কি, সেনাবাহিনী কিছু করতেছে না কেন? তার মানে এই হাসিনা পতনের জন্য যার অবদান সবচেয়ে বেশি সেটা সেনাবাহিনী। এবং জনতা তো আছে, জনতা যারা শহীদ মারা গেছে, রাজপথের যোদ্ধা, সবারই অবদান আছে, কিন্তু সবচেয়ে বড় অবদান সেনাবাহিনীর। এই সেনাবাহিনী যদি সেদিন গুলি চালাতো তাহলে আন্দোলন দমন হতো কি হতো না আমি জানি না, কিন্তু 5 থেকে 10 হাজার লোক সেদিন মারা যেত। কারণ মানুষের ভিতর যে তীব্র আগুন, চোখে আমি দেখেছি আকাঙ্ক্ষা, তারা জীবনের পরোয়া করতো না। আর সেনাবাহিনীও কিন্তু সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর নির্দেশ মানতে বাধ্য। আজকে ওই যে নাহিদ, তারপর নাসির, এরা বলে যে সেনাবাহিনীকে সংবিধান মানা উচিত, সেনাবাহিনীকে আইন মানা উচিত, ডিজিএফআই আইন মানা উচিত। আরে বেটা, ওই দিন যদি ওয়াকার আইন মানতো তাহলে তো কেউ থাকতো না আজকে এখানে। সেনাপ্রধানের কাজই হচ্ছে প্রধানমন্ত্রীর নির্দেশ মানা, সেটা ওয়াকার সেদিন মানেননি, এবং মানেন নাই বলেই আজকে হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আপনাদের খেয়াল আছে সেই দিন ভারতের সেনাপ্রধান উপেন্দ্র ত্রিবেদী তিনি নিজে বলেছেন যে তিনি ঘন ঘন ওয়াকারকে ফোন করেছেন। আচ্ছা আপনি বলুন তো, যে 4 আগস্ট বা 5ই আগস্ট ভোরে ভারতের সেনাপ্রধান উপেন্দ্র ত্রিবেদী তিনি ফোন করে ওয়াকারকে কি বলেছিলেন, একটু গেস করেন তো। আমরা জানি না কি বলেছিলেন, বাট আমরা তো ধারণা করতে পারি তিনি নিশ্চয়ই হাসিনাকে টিকে রাখার কথাই বলেছিলেন। এছাড়া কি বলবেন? হাসিনা তাদের সেবাদাসী। এবং যখন হাসিনার পতন হয় ঢাকা শহরের প্রবেশ পথগুলো দিয়ে লক্ষ লক্ষ মানুষ ঢুকে যাচ্ছে, তখনও তো এই ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র ত্রিবেদী তিনি আমাদের সেনাপ্রধান ওয়াকারকে ফোন করেছিলেন। করে কি বলেছিলেন? নিশ্চয়ই বলেছিলেন যে তোমরা হাসিনাকে সেভ করো। ওয়াকার কি করেছেন? করেন নাই তো। তো যদি এই হাসিনা টিকে যেত তাহলে সবার আগে ফাঁসি হতো ওয়াকারের, এবং প্রধানমন্ত্রীর নির্দেশ অমান্য করলে শাস্তি কিন্তু ফাঁসি। এবং এই কারণেই দেখবেন এতদিন চুপ থাকলেও ইদানিং আওয়ামী লীগের সবাই একযোগে ওয়াকারের সমালোচনা শুরু করেছে। সে ওয়াইদুল কাদের বলেন, সেই আসাদুজ্জামান কামাল বা আরও অনেকে, সবাই হাসিনাও টুকটাক সমালোচনা করতেছে। তারা বলতেছে যে নবাব সিরাজউদ্দৌলার যেমন সেনাপতি ছিল মীর জাফর, আমাদের হাসিনার সেনাপতি হচ্ছে ওয়াকার। তো এইরকম বলতেছে। এবং ওয়াকারুজ্জামান কিন্তু বোঝে, ওয়াকারুজ্জামান বোঝে না যে তা না, কিন্তু আপনারা অভিযোগ করেন যে ওয়াকারুজ্জামান এই করে সে করে। আরে ভাই, ক্যান্টনমেন্ট যে চালায় সেই বোঝে সে কীভাবে চালায়। হাসিনা পালিয়ে যাওয়ার পরে এই হাসিনা সমর্থিত কিছু মেজর জেনারেল ছিল না, মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল, তারা চেয়েছিল এটা কু করতে। একবার না, কয়েকবারই চেয়েছিল কু করতে, কু করে তারা আরেকটা অভ্যুত্থান ঘটাতে, কিন্তু সেটা ওয়াকারের নেতৃত্বে কিছু সেনাবাহিনীর অফিসার তারা ব্যর্থ করে দেয়। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিওর কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি, ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।